আদিবাসী আমেরিকারা এশিয়া থেকে বেরিং প্রণালী পাড়ি দিয়ে আমেরিকা প্রবেশ করে। তারপর ভিন্ন সভ্যতা গড়ে ওঠে। প্রাক কলম্বীয় যুগ বলতে বোঝায় ইউরোপীয়দের আগমন পূর্বে আমেরিকা মহাদেশের ইতিহাস ও সংস্কৃতিকে বোঝায়। বিশেষত খ্রিস্টোফার কলম্বাসের 1492 সালে আমেরিকা অভিযানের আগে সময়কাল বোঝায়। এই যুগে আমেরিকার বিভিন্ন স্থানীয় সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছিল, যেগুলো উন্নত কৃষি, স্থাপন, জ্যোতিষবিদ্যা এবং শিল্পের সমৃদ্ধ ছিল। কিন্তু 1492 সালের আগে এখানে অনেক সভ্যতা ছিল। আবার 1492 সালে কলম্বাসের আগমনের পর ইউরোপীয় উপনিবেশিক রোগ ও যুদ্ধের কারণে এই সভ্যতাগুলো ধ্বংস বা দুর্বল হয়ে পড়ে। 1492 সালে 12 অক্টোবর ইটালীয় অভিযাত্রী খ্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেলার অর্থায়নে সমুদ্র যাত্রা করে বাহামা দ্বীপপুঞ্জে একটি দ্বীপে পৌঁছান। তিনি মনে করেছিলেন যে তিনি এশিয়া বা পূর্ব প্রান্তে ভারত বা ইন্দোনেশিয়া পৌঁছেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি নতুন বিশ্ব আমেরিকা আবিষ্কার করেছিলেন। কলম্বাস প্রথমে যেখানে পৌঁছান তা স্থানীয় লোকদের ভাষায় গোয়ানাহানি নামে পরিচিত ছিল। তিনি এটির নাম দেন সান সালভাদর। তো বাহামাসের কোন নির্দিষ্ট দ্বীপটি এটি ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। সম্ভবত স্থানগুলির মধ্যে সান সালভাদর দ্বীপ, বর্তমানে ক্যাট দ্বীপ বলে, বা সামানাকে উল্লেখযোগ্য। কলম্বাস এশিয়ার জন্য একটি নতুন সমুদ্রপথ খুঁজছিলেন, বিশেষত মশলা ও স্বর্ণের ব্যবসার জন্য। তিনি সেখানে টাইনো আদিবাসীদের দেখা পেয়েছিলেন, যারা শান্তিপূর্ণ ও আত্মীয়তাপরায়ণ ছিলেন। কলম্বাস তাদেরকে ইন্ডিয়ান নামে ডাকেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি ইস্ট ইন্ডিজে পৌঁছেছেন। এই যাত্রা ইউরোপীয়দের জন্য আমেরিকা মহাদেশের উপনিবেশ স্থাপনের সূচনা করে, যা পরবর্তীতে আদিবাসী জনগণের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে। কলম্বাসের এই আবিষ্কার কলম্বিয়ান এক্সচেঞ্জের সূচনা করে, যেখানে আমেরিকা ইউরোপের মধ্যে উদ্ভিদ, প্রাণী, সংস্কৃতি আদান প্রদান ঘটে। যেমন ইউরোপে টমেটো, আলু প্রচলন আর আমেরিকায় বুটি বসন্তের প্রাদুর্ভাব। আধুনিক যুগে কলম্বাসের উত্তরাধিকার নিয়ে বিতর্ক রয়েছে, কারণ তার আগমন আদিবাসী জনগণের উপর সহিংসতা ও দাসত্ব উপনিবেশিক শোষণের সূত্রপাত ঘটায়। এরপর আসে ব্রিটিশ উপনিবেশ। 1607 সালের 14 মে ইংল্যান্ডের ভার্জিনিয়া কোম্পানি উত্তর আমেরিকার পূর্ব উপকূলে জেমস টাউন প্রতিষ্ঠা করে। এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম স্থায়ী ইংরেজ উপনিবেশ, যা পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্য আমেরিকায় বিস্তার গড়ে তোলে। ইংরেজরা মূলত সোনা, রূপা ও নতুন বাণিজ্যের পথ খুঁজতে আমেরিকায় আসে। এছাড়াও তারা স্থানীয়দের সাথে ব্যবসা ও খ্রিস্টান ধর্ম প্রচারের পরিকল্পনা করে। বর্তমান ভার্জিনিয়া রাজ্যের জেমস নদীর তীরের কাছে এই স্থানটি নিরাপদ মনে করা হয়েছে, কারণ এটি সমুদ্র থেকে কিছুটা দূরে ছিল। স্পেনের জাহাজ ও স্থানীয় আদিবাসীদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য প্রথম বছরগুলোতে অভিবাসীরা অনাহার, ম্যালেরিয়া, ডায়রিয়া ও স্থানীয় পোহাটান আদিবাসীদের সাথে সংঘর্ষে ব্যাপক হারে মারা যায়। 1609 থেকে 1610 সালের মধ্যে প্রায় 80% জনসংখ্যা মারা যায়। ক্যাপ্টেন জন স্মিথ জেমসটাউনকে সংগঠিত করতে সাহায্য করেন। তিনি পোহাটান উপজাতির সাথে সম্পর্ক স্থাপন করেন, কিন্তু পরে তাদের সাথে যুদ্ধ বেঁধে যায়। জন রল্ফ 1612 সালে ভার্জিনিয়ায় তামাক চাষ শুরু করেন, যা ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এটি কলোনিটিকে অর্থনৈতিকভাবে সফল করে তোলে এবং দাসপ্রথা বিস্তার ঘটায়। 1619 সালে প্রথম আফ্রিকান দাসদের জেমসটাউনে আনা হয়, যা আমেরিকায় দাসপ্রথা ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় সূচনা করে। হাউস অফ বার্গেসেস 1619, এটি ছিল আমেরিকার প্রথম নির্বাচন আইনসভা, যা ব্রিটিশ পার্লামেন্টের আদলে গঠিত হয়। এটি পরবর্তীতে আমেরিকার গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে। স্থানীয় পোহাটান উপজাতি ইংরেজদের বিরুদ্ধে বড় আক্রমণ চালায়, যাতে শতাধিক উপনিবেশী নিহত হয়। এটি ইংরেজ আর আদিবাসী সম্পর্ককে আরো তিক্ত করে তোলে। 1754 থেকে 1763 সালে উত্তর আমেরিকায় ব্রিটিশ ও ফরাসি উপনিবেশিক শক্তির মধ্যে সাংঘাতিক একটি যুদ্ধ বেঁধে যায়, যা ইউরোপের শতবর্ষব্যাপী যুদ্ধের আমেরিকা অধ্যায় হিসাবে পরিচিত। এই যুদ্ধে ব্রিটিশরা বিজয় হয় এবং উত্তর আমেরিকায় ফরাসি প্রভাব প্রায় শেষ হয়ে যায়। 1776 সালে 4 জুলাই আমেরিকার দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণাপত্র গ্রহণ করে, যা ব্রিটিশ শাসন থেকে আমেরিকার স্বাধীনতা আইন ভিত্তিক স্থাপন করে। এই ঐতিহাসিক দলিলটি মূলত টমাস জেফারসন দ্বারা রচিত হয়েছিল এবং একটি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা নথিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি। 1783 সালের 3 সেপ্টেম্বরের প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রেট ব্রিটেন আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে নেয়। এটি আমেরিকান বিপ্লবের সমাপ্তি চিহ্নিত করে এবং যুক্তরাষ্ট্রকে একটি স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠিত করে। 1789 সালে 30 এপ্রিল জর্জ ওয়াশিংটন নিউ ইয়র্ক সিটির ফেডারেল হয়
তারপর শপথ গ্রহণ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার নির্বাচন ও শাসনকালে যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক, যা নতুন গণতন্ত্রের স্থাপন করে। 1803 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানার মাধ্যমে 8,28,000 বর্গমাইল জমি কেনে, যা বর্তমান যুক্তরাষ্ট্র 15টি রাজ্যের অংশবিশেষ। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় জমি ক্রয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন দ্বিগুণ গড়ে তোলে। 1846 থেকে 1848 সাল পর্যন্ত মেক্সিকান ও আমেরিকানের মধ্যে যুদ্ধ শুরু হয়, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, অ্যারিজোনা, নেভাডা, ইউটা ও কলোরাডোর অংশবিশেষ দখল করে। এই যুদ্ধের ফলে মেক্সিকো তার 55% ভূমি হারায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রসারিত হয়। এবার চলুন আমেরিকায় জেনে আসি দাসপ্রথা বিলোপ হলো কিভাবে। দাসপ্রথা রাজ্যগুলোর অধিকার এবং জাতির ভবিষ্যৎ নিয়ে উত্তপ্ত বিতর্ক থেকে সৃষ্টি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্তাক্ত করে। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত, যেখানে 6 লক্ষ মানুষের প্রাণ হারায়। উত্তরে শিল্প নির্ভর রাজ্যগুলো দাসপ্রথা বিরোধিতা করল, দক্ষিণে কৃষি নির্ভর রাজ্য তামাক তুলো চাষের জন্য দাসদের উপর নির্ভরশীল ছিল। তাই দক্ষিণের রাজ্যগুলো মনে করত তাদের ফেডারেল সরকার থেকে আলাদা হওয়ার অধিকার আছে। 1860 সালে লিঙ্কন দাসপ্রথা বিরোধী করে বলে তার জয়ের পর 7টি দক্ষিণ রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যায়। 1863 সালে লিঙ্কন দাসদের মুক্তি ঘোষণা করেন, কিন্তু যারা দাসপ্রথা বিরোধী করত সেই রাজ্যগুলোতে। 1865 সালে 13তম সংসদীয় বিলের মাধ্যমে দাসপ্রথা চিরতরে নিষিদ্ধ হয়। আর 1868 সালে 14তম সংশোধনীয় বিল পাস হয় আফ্রিকান আর আমেরিকানদের নাগরিকত্ব ও সমান অধিকার নিয়ে। আর 15তম সংসদীয় বিল পাস হয় 1870 সালে কালো পুরুষদের ভোট অধিকার নিয়ে। 1898 সালে স্প্যানিশ আর আমেরিকানের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যায়, আর মাত্র 10 সপ্তাহে যুদ্ধে স্পেনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বিজয় হয় আর যুক্তরাষ্ট্রকে একটি ঔপনিবেশিক শক্তি হিসাবে প্রতিষ্ঠাতা করে। এই যুদ্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র পিউর্টো গুয়াম ও ফিলিপাই দখল করে এবং কিউবার উপর প্রভাব বিস্তার করে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে ইউরোপে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 1917 সালে এপ্রিলে সরাসরি যুদ্ধে প্রবেশ করে। এই সিদ্ধান্তে বিশ্বযুদ্ধের গতিপথ বদলে দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। প্রেসিডেন্ট উইড্রো উইলসন প্রথম থেকে আমেরিকাকে যুদ্ধের বাইরে রাখার নীতি গ্রহণ করেন, কিন্তু মার্কিন বাণিজ্য জাহাজগুলির উপরে জার্মানি সাবমেরিন আক্রমণ করে, তাতে 128 মার্কিন নাগরিক মারা যায়। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউরোপ মিলে জার্মানিকে হারিয়ে দেয়। 1941 সালে ডিসেম্বরে হাওয়াই পার্ল হারবার নৌঘাঁটিতে জাপান আক্রমণ করার পর তৃতীয় বিশ্বযুদ্ধ প্রবেশ করে এবং 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে ধ্বংসস্তর যুদ্ধ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অগ্রণী বিশ্ব শক্তি হিসাবে আবির্ভূত হয়। এবার শুরু হয় কোল্ড ওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে আদর্শগত রাজনৈতিক ও সামরিক সংঘাত, যা 4 দশক ধরে বিশ্বকে প্রভাবিত করেছে। এই সময় কোরিয়ান যুদ্ধ 1950 থেকে 1953 ও ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে 1975 মতো প্রক্সি যুদ্ধে জড়িত ছিল আমেরিকা। এবার আসি আমেরিকা অর্থনৈতিক দিক থেকে এত স্ট্রং হলো কি করে। চলুন তাহলে জেনে আসি। বিশাল ভূমি, উর্বর মাটি, নদী ও খনিজ সম্পদ যেমন তেল, কয়লা, লোহা ইত্যাদি অর্থনৈতিককে বিশাল সহায়তা করে। দুটি মহাসাগর, প্রশান্ত আটলান্টিক, যার দ্বারা সুরক্ষিত হওয়া নিরাপত্তা ও বাণিজ্যের সুবিধা পায়। 19 শতকে শিল্পায়নের মাধ্যমে আমেরিকা শিল্প শক্তিতে পরিণত হয়। ইস্পাত, রেলপথ, অটোমোবাইল। টমাস এডিসন, হেনরি ফোর্ড, বিল গেটস, স্টিভ জবসের মতো অধ্যাপকরা প্রযুক্তি ও শিল্পের বিপ্লব ঘটায়। সংবিধান ভিত্তিক শক্তিশালী গণতন্ত্র ও আইনের শাসন স্থিতিশীলতা নিশ্চিত করে এবং মুক্তবাজার অর্থনীতি উদ্যোক্তাদের স্বাধীনতা ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করে এবং ডলারকে বিশ্ব মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করেছে। 1900 ও 2000 সালে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে একাধিক দক্ষ অদক্ষ শ্রমিক আসে, যা আমেরিকাকে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী করে তোলে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ ধ্বংস হলে আমেরিকা অক্ষত থাকে এবং অস্ত্র পুনর্গঠনের নেতৃত্ব দেয় এবং হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের প্রধান ভূমিকা রাখে। তাছাড়াও নাসা, সিলিকন ভ্যালি ও ফার্মাসিউটিক্যাল শিল্প গ্লোবালকে নেতৃত্ব দেয়। আন্তর্জাতিক সংস্থাগুলোকেও নেতৃত্ব দেয়, যেমন জাতিসংঘ, ন্যাটো, আইএমএফ এর মতো সংগঠনগুলোকেও নেতৃত্ব দেয়। কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা একমাত্র সুপার পাওয়ার হয়।